আচ্ছা, আমরা আমাদের মিডে হচ্ছে নর্মালি চ্যাপ্টার 1, 2 অ্যান্ড 3টা শেষ করেছিলাম। সো আজকে যেহেতু অ্যাটেন্ডেন্স কম, সো আমি জাস্ট একটু স্টার্ট করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকিটা শেষ করব। চ্যাপ্টার 4-এর কিছু জিনিস নিয়ে আলোচনা করি আজকে। সো আপনাদের চ্যাপ্টার 4 থেকে মেইনলি ফাইনালের সিলেবাসটা শুরু হবে। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে এমনি মিড? ভালো হয়েছে? আচ্ছা, আমি এখনও সবার খাতা দেখে শেষ করতে পারিনি, বাট যতদূর দেখলাম মোটামুটি সবাই ভালোই পরীক্ষা দিয়েছে, বোঝা গেল আর কি। রিটেন এখনও দেখিনি, বাট অবজেক্টিভ মোটামুটি দেখলাম সবাই ভালো করেছে। আচ্ছা, আমাদের চ্যাপ্টার 4টা হচ্ছে ইটস অল অ্যাবাউট ডেভেলপিং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ইন সাপ্লাই চেইন। আমি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে মনে হয় কিছু আলোচনা করেছিলাম এর আগে। মনে আছে কি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাকে বলে? আচ্ছা, দুইটা কোম্পানি তাদের ভিতরে একটা পার্টনারশিপ হয়, তারা কিছু অফার করবে অন্য কোম্পানি তাদের কিছু অফার করবে, এরকম একটা পার্টনারশিপ। তার মানে মিউচুয়াল বেনিফিটের জন্য যে একটা এগ্রিমেন্ট করা হয় আর কি, পার্টনারশিপ বলি। সো ওইটারই একটা পার্ট হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। সো এরকম স্ট্র্যাটেজিক পার্টনারশিপেরই অনেকগুলো ফর্ম থাকে, অনেকভাবে করা যায়। সো আমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আমরা কীভাবে করতে পারি, কোনটার টার্ম কোনগুলো হয়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর সাপ্লাই চেনের সাথে আসলে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা কেন রিলেট করা হলো, এটা নিয়ে হচ্ছে আজকের আমাদের টপিকটা। দেখেন ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ এ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। ওই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মতোই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স দেখেন সেম থিং বলা হচ্ছে, যে এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সকে কী বলা হয় নর্মালি, এটা 2 or more ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশনস দে ফর্ম অ্যান এগ্রিমেন্ট ফর হোয়াট, ফর গেইনিং মিউচুয়াল বেনিফিট। কেন ওরা দুজন, এটা মানে এমন না যে দুইটা অর্গানাইজেশনের মধ্যেই হতে হবে, অনেকগুলো অর্গানাইজেশনের মধ্যে হতে পারে, কিন্তু এটা কিন্তু কোনো জয়েন্ট ভেঞ্চার না, মাথায় রাখতে হবে। মানে কোনো জয়েন্ট ভেঞ্চার না, কোনো ইকুইটি ইনভেস্টমেন্ট না যে আমি 50-50 দিচ্ছি, এরকম না। ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন হবে। ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন যখন আরেকটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের সাথে বা 2-3টা অর্গানাইজেশন মিলে যখন একটা স্পেশাল কন্ট্রাক্টে যাবে যে নিজেদের বেনিফিটের জন্য, তখন আমরা ওটাকে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বলি। সো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে তাহলে আমরা শর্ত কি দেখলাম, যে এটা হচ্ছে নট লিমিটেড। আপনার এমন না যে ইকুইটি দিচ্ছি বা শেয়ার কিনে নিচ্ছে, এটা না, জয়েন্ট ভেঞ্চার না, মার্জারও না, অ্যাকুইজিশনও না, পুরো ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন কয়েকটা মিলে যখন তাদের মিউচুয়াল বেনিফিটের জন্য একটা এগ্রিমেন্ট ফর্ম করবে, তখন আমরা সেটাকে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বলতে পারি। যে কোনো কিছু নিয়ে হতে পারে। আপনারা হয়তো একসাথে অ্যাডভার্টাইজমেন্ট করবেন, চিন্তা করলেন যে আমি প্রমোশন একসাথে করে আমাদের হয়তো সিমিলার টাইপ অফ প্রোডাক্ট, সো আমি একসাথে অ্যাডভার্টাইজমেন্ট করলে আমার কস্টটা কমে যায়, বরঞ্চ আমি একসাথে মানে করি না করি। আপনার ধরেন কিছু সামটাইমস থাকে না যে প্রোডাক্টের সাথে ফ্রি স্যাম্পল দেয়, ধরেন লাক্সের সাথে যদি আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে বাটি ফ্রি দিচ্ছে বা হুইলের সাথে একটা চামচ ফ্রি দিচ্ছে। এখন এটা কি সিমিলার কোম্পানির প্রোডাক্ট? না, ডিফারেন্ট কোম্পানির সাথে তারা অ্যালাইন করে। কেন করে? হতে পারে তারা চায় যে দুইজন মিলে সেলটা বাড়াক, মানে একটা বাটি দিলে তাদের বাটিটাও সেল হচ্ছে, প্লাস হচ্ছে তাদের যে অ্যাকচুয়াল প্রোডাক্টের যে সাবান বা শ্যাম্পু সেটাও সেল হচ্ছে, দুইজনের সেল বুস্ট হয়। এই জন্য একটা দেখা যায় শর্ট পিরিয়ডের জন্য তারা একটা এগ্রিমেন্ট করে এরকম। তো এইগুলো কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মধ্যে পড়ে। আপনার পেপসি বা কোকা কোলা মিলে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতেই পারে যে আমরা হচ্ছে ধরেন ন্যাশনাল আপনার আসতেছে সামনে, ওয়ার্ল্ড কাপ আসতেছে, তো এটা নিয়ে আমরা আলাদা আলাদা প্রমোশন না করে একসাথে একই ব্যানারের আন্ডারে প্রমোশন করি। দুইজনের প্রমোশন হবে কিন্তু বাজেট একটা থাকবে, তাহলে কস্ট কাটিংটা হয়। এরকম বিভিন্ন কারণে হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সগুলো করা হয়। আচ্ছা, তো নর্মালি হ্যাঁ, ওটা অবশ্য আপনার যদি টি শার্ট কোম্পানির সাথে যদি নিজের কোম্পানি দেয়, ধরেন পেপসি নিজের থেকে নিজের কোম্পানি থেকে দিচ্ছে টি শার্ট, তাহলে কিন্তু এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স না। যদি অন্য কোনো টি শার্ট কোম্পানির সাথে সে মার্চ করে, সে যদি একটা কন্ট্রাক্ট করে যে আমি আমার মানে পেপসির লোগোটা তোমাদের টি শার্টে থাকবে, কী হবে, আমি আমার ব্র্যান্ডিংটা হয়ে যাচ্ছে আর আমার ব্র্যান্ডের কারণে তোমার টি শার্টটা সেল হবে, তাহলে কিন্তু এটা একটা মিউচুয়াল বেনিফিট হয়, তখন এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মধ্যে পড়বে আবার। সো এটা অনেক সময় দেখা যাচ্ছে সেল বাড়ানোর জন্য করে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওই যে মার্কেট কাস্টমারের বড় মার্কেট গ্র্যাব করার জন্য করে থাকে। তারপর আবার অনেক সময় থাকে যে আপনি ধরেন নতুন কোনো মার্কেটে আপনি এন্টার করবেন, মানে নতুন একটা জায়গায় আপনি বিজনেস করতে যাচ্ছেন নতুন কান্ট্রিতে, এখন আপনার ওই কান্ট্রি প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া নাই, কাস্টমার সম্পর্কে আইডিয়া নাই। এখন আপনি যদি আরেকজনের ভায়া হয়ে যান, মানে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মাধ্যমে তার আপনার প্রোডাক্টটা সেল করেন, তাহলে আপনার জন্য রিস্ক কমে যায় না? আমার প্রশ্নটা হলো এটা স্ট্র্যাটেজিক পার্টনার আর অ্যালায়েন্স এর ভিতরে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে? স্ট্র্যাটেজিক পার্টনার অ্যালায়েন্স ইজ দ্য সেম থিং, মানে আপনার স্ট্র্যাটেজিক পার্টনারও বলে, আবার অনেকে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সও বলে, ঠিক আছে। এখন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা নর্মালি, পার্টনারে আমরা কি বলি যে
পার্টনার্স যখন বলি তখন ওটা অ্যালায়েন্স হয়ে যায়, মানে অনেকগুলা নিয়ে, কারণ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স কিন্তু আপনার একটা দুইটা না, মানে অনেকগুলা মাল্টিপল ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের মধ্যে হতে পারে। আমরা পার্টনার কখন বলি, যখন হচ্ছে দুইজন মানুষের মধ্যে পার্টনারশিপ হয় বা দুইটা কোম্পানি, এই জন্য এটা হচ্ছে পার্টনার। আর এটা হচ্ছে অ্যালায়েন্স বলা হয়, কারণ এটা একটু বিগার আর কি, নট যে দুইজনের মধ্যে সীমাবদ্ধ, এটাই পার্থক্য, বাট বেসিক কনসেপ্ট কিন্তু সেমই। এখন দেখেন এখানে দুই ধরনের অ্যালায়েন্স হয়, মানে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সই দুইভাবে করা যায়, দুইটা, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালায়েন্স, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যালায়েন্স বলে। নর্মালি হচ্ছে কি হরাইজন্টাল অ্যালায়েন্স হচ্ছে যখন আপনার সেম ইন্ডাস্ট্রির কয়েকটা ফার্ম মিলে তারা এগ্রিমেন্ট করলো মিউচুয়াল বেনিফিটের জন্য, মানে সেম ইন্ডাস্ট্রির ফার্ম হতে হবে, একই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, দ্যাট মিনস দে আর কম্পিটিটার্স, রাইট? আসসালাম। সো কম্পিটিটার্স তখন যখন মিউচুয়াল বেনিফিটের জন্য তারা যখন একসাথে কাজ করে তখন সেটাকে আমরা হরাইজন্টাল অ্যালায়েন্স বলি। এখন বলেন তো যে আপনার সিমিলার টাইপ অফ অর্গানাইজেশন, তার মানে আমার অবশ্যই কম্পিটিটর হবে, তাদের সাথে কেন আমি কোনো এগ্রিমেন্টে যাব, কখন এগ্রিমেন্টে যাই আমি? কেমন স্বার্থ হতে পারে? দুইজনই তো সেম প্রোডাক্ট নিয়ে কাজ করে, তখন দুজনের কি স্বার্থ হতে পারে? আমি সবসময় তাকে কম্পিট করতেছি, তার সাথে কি ধরনের মানে পার্টনারশিপে যেতে পারি যে আমারও বেনিফিট হবে তারও বেনিফিট হবে? আপনার অনেক সময় হয় না যে আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টের প্রাইসটা কমে আসুক, এজন্য তার সাথে প্রোডাকশনে গেলে লাভ হয়। আপনার ইকোনমিক্স একটা টার্ম শুনেছেন না, ইকোনমি অফ স্কেল? যখন আপনি লার্জ কোয়ান্টিটির প্রডিউস করেন তখন হচ্ছে আপনার কস্টটা কমে আসে, মানে আপনার হচ্ছে ফিক্সড কস্টটা থাকে তো থাকেই, বাট হচ্ছে আপনার যে ভ্যারিয়েবল কস্টগুলো সেগুলো কমে আসে। হ্যাঁ, তো এই জিনিসটার জন্য অনেক সময় করে। আপনি সেম জিনিস, আপনাদের ম্যাটেরিয়াল সেম, ধরেন চিপস, পটেটো চিপস, আপনাদের শুধু প্যাকেটটা ডিফারেন্ট বাট প্রোডাক্ট ভিতরে সেম। আপনারা একই প্ল্যান্টে যদি প্রোডাকশনে যান তখন এই জিনিসটা কি কেউ বুঝবে? শুধু প্যাকেজিং তো ডিফারেন্ট হচ্ছে। আপনার এমন করতে পারে না যে আমাদের দুইজনের দুইটা ফ্যাক্টরি না করে অনেক কস্টলি হয়, সো আমরা কি করলাম একটা প্ল্যান্ট থেকেই যাবে। এটা কি ম্যাডাম রিয়েলিস্টিক? আমাদের বাংলাদেশে নাই, বাট অ্যাকচুয়ালি বাইরে হয়। আমাদের আপনি দেখবেন যে বড় বড় অর্গানাইজেশনগুলো না হলেও ছোট ছোট কিছু প্রোডাক্ট থাকে যেগুলো একই জায়গা থেকে হয়, কিন্তু আমরা হয়তো জানি না যে তাদের ম্যানুফ্যাকচারিং একই জায়গা থেকে হয়। ব্র্যান্ডটা হচ্ছে আপনার সিল করে দেয়, কিন্তু কোকাকোলাও কিন্তু এরকমই করে। কোকাকোলা হচ্ছে তাদের ফর্মুলাটা বিভিন্ন আপনার ম্যানুফ্যাকচার মানে প্যাকেজিং প্ল্যান্টে পাঠিয়ে দেয়, ওরা ওখান থেকে দেখা যাচ্ছে যে করে প্যাকেজিং করে করে পাঠায় আর কি বিভিন্ন প্ল্যান্ট থেকে। ওটা অবশ্য কন্ট্রাক্ট, ওটা তো আর হরাইজন্টাল অ্যালায়েন্সের মধ্যে পড়ে না। হরাইজন্টাল অ্যালায়েন্স তখনই বলা হচ্ছে যখন হচ্ছে আপনি আপনার কোম্পানি আর আরেকটা কোম্পানি দুজন পুরো ইন্ডিভিজুয়াল মিলে হ্যাঁ শেয়ার করছেন, তখন হয়। আমি রিসেন্টলি আমার নিজের একটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল বলি। আমি কয়েকদিন আগে হচ্ছে ফুড পান্ডায় পিৎজা অর্ডার করি, কয়েক মাস আগে। সো নর্মালি কী হয়, পিৎজা তো ছোটো ছোটো অনেক ধরনের থাকে, তো এত তো আমি জানি না যে কোন জায়গায় কোন দোকান। তো বেশ কয়েকটার হচ্ছে কি দেখবেন যে ফুড পান্ডাতে গেলে আপনার মেনু একই রকমের, সিমিলার কাইন্ড অফ মেনু, ইভেন প্রাইসও কাছাকাছি থাকে, পিকচারও সেম থাকে। সো আমি ভুলে কী করেছিলাম, ক্যাশ অন ডেলিভারি না দিয়ে আমি পিক আপ সিলেক্ট করে দিয়েছিলাম যে আমি পিক করব। তো তখন আমার ওখানে যেয়ে পিক করতে হয়, আমি দেখলাম যে আমি যে জায়গা থেকে পিৎজা অর্ডার করলাম পিৎজার প্যাকেট ডিফারেন্ট, মানে আমাকে দিল ওই প্যাকেটেই নাম ডিফারেন্ট, কিন্তু মানে একটা প্লেসে 3-4টা পিৎজার নাম দেওয়া। আচ্ছা, বাট হ্যাঁ কিচেন একটাই থাকবে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের তারা, তাহলে এটা কি কাইন্ড অফ হরাইজন্টালের মধ্যে পড়ে না? তাদের কিন্তু ব্র্যান্ড ভিন্ন, মানে প্রোডাক্ট কিন্তু সেম কিন্তু ব্র্যান্ড কিন্তু ভিন্ন। মানে আমি যে ধরেন ABC ব্র্যান্ডের পিৎজা অর্ডার করলাম, আরেকজন হচ্ছে XYZ এর পিৎজা অর্ডার করলো, কিন্তু যাচ্ছে কিন্তু একই কিচেন থেকে, রাইট? দুইজন কিন্তু, তার মানে কি 3-4 জন মিলে কি একটা কিচেন শেয়ার করছে না? তার এখানে তাদের লাভটা কি হয়? ফুড পান্ডায় যারা অর্ডার করে তারা তো আর ডাইন ইন করছে না, তাহলে তাদের সুবিধা কি হয়? একই কিচেন থেকে গেল, আমরা তো দেখি না যে কোথা থেকে আসলো। সো আলটিমেটলি তাদেরকে কস্ট কমে আসলো না? ইন্ডিভিজুয়াল কিচেন ভাড়া নেওয়া, ইন্ডিভিজুয়াল স্টাফ ভাড়া নেওয়া, এগুলোর কিন্তু কস্ট কমে আসে। তো তারপর আবার লাইটিং বলেন, এই যে আপনার বিভিন্ন ধরনের যে কস্ট আছে আর কি, ইলেকট্রিসিটি কস্ট, এগুলো কিন্তু কমে আসছে। সো এটা কিন্তু হরাইজন্টাল অ্যালায়েন্সের মধ্যে পড়ে। বাট ম্যানুফ্যাকচার কস্টটা আমার ফ্যাক্টরি ওভারহেডটা আমার সেম থাকলো আর কি, সেম ম্যানুফ্যাকচার, বাট তাদের যে আদার যে কস্ট আছে
অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলস অপারেশন কস্ট, সেই কস্টটা এইটা কস্ট বিয়ারটা কিভাবে শেয়ার করবে? এটা তো যার যার ইন্ডিভিজুয়াল হবে, মানে আপনার হরিজন্টাল অ্যালায়েন্সে তো শুধু যে কোনো ধরনের একটা পারপাস নিয়ে করে, ওদের পারপাস এটাই যে হয়তো আমি একসাথে প্রোডাকশনে শুধু যাবো, মানে ম্যানুফ্যাকচারিংটা একসাথে হবে, আদার দেন দ্যাট তোমার সাথে আমার কোনো কন্ট্রাক্ট নাই। এটা তো ইন্ডিভিজুয়াল একটা পারপাস বা দুইটা পারপাস নিয়ে করে, ইটস নট লাইক যে দে আর ডুইং বিজনেস টুগেদার। দুইটা ইন্ডিভিজুয়াল কোম্পানি শুধুমাত্র ওরা একটা কন্ট্রাক্ট করলো যে আমি ম্যানুফ্যাকচারিংটা একসাথে করবো, কেন? কারণ আমার এখানে কস্টটা কমে, প্রোডাকশনটা। যেমন পিৎজা, ওদের কিন্তু সবার প্রাইস সেম না, মানে সেম পিৎজাই কিন্তু এক একজন এক এক চার্জ করে, কিন্তু কিচেন কিন্তু এক জায়গা থেকেই যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না যে আমি সেম প্রোডাক্ট একই জায়গা থেকে বানালাম, ওর প্রাইস বেশি আমারটা কম কেন? এখন বিজনেস স্ট্র্যাটেজি তো ডিফারেন্ট হবে, ওরা তো ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, শুধুমাত্র দে আর শেয়ারিং দ্য কিচেন, মানে প্রোডাকশন প্রসিডিয়ারটা শুধু শেয়ার করছে তারা। কিচেন সাপোজ একটা বা প্ল্যান্ট একটা বা রেসিপি যদি ডিফারেন্ট হয়, সিমিলার, এটা কিন্তু এই জন্যই বলা হচ্ছে যে সেম ইন্ডাস্ট্রি, এই জন্যই হরাইজন্টাল, যে আপনি যখন সিমিলার প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা সেম ইন্ডাস্ট্রি হয় তখন। বাট ফ্রম রেসিপি আলাদা, কোক আর পেপসি দুটার রেসিপি তো আলাদা, আমি বাট জাস্ট একই ম্যানুফ্যাকচার প্ল্যান্ট। আপনার যদি হয় তখনই তো আপনি যাবেন, মানে হরাইজন্টাল অ্যালায়েন্স তখনই মানুষজন যায় যখন আপনি দেখবেন যে আপনার সিমিলার টাইপ অফ প্রোডাক্ট বা হচ্ছে সেম প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপনি জানেন যে আপনি একসাথে কাজ করতে পারবেন, করলে আপনার কস্টটা কমবে, বরঞ্চ আপনি যখন আলাদা করবেন তখনই হচ্ছে আপনার কস্টটা বাড়বে। সো ওই টাইপ অফ টাইমেই কিন্তু হরাইজন্টাল অ্যালায়েন্স বলে, মানে ইটস নট লাইক যে আপনার করতেই হবে ম্যান্ডেটরি। যারা এরকম মনে করে যে তাদের অর্গানাইজেশনের প্রোডাক্টটা একই রকম আর একসাথে কিচেন থেকে গেলেও সমস্যা নেই বা একসাথে প্রোডাকশন করলেও সমস্যা নাই, এটা কিন্তু শুধুমাত্র প্রোডাকশনের ক্ষেত্রে না, মানে আমি একটা এক্সাম্পল দিলাম যে প্রোডাকশনের ক্ষেত্রে করে, এটা কিন্তু আপনি অন্য হ্যাঁ আপনি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও যেতে পারেন, প্রমোশনের ক্ষেত্রেও আপনি একসাথে প্রমোশন করতে পারেন, যে একই বাজেটে একটা অ্যাডভার্টাইজমেন্টেই আপনি দুইটা বাজেট করলেন, দুইটা প্রমোশন করলেন, তাহলে বাজেট একটা হলো, আপনার কস্ট কাটিং হলো। সো এই যেটাও কিন্তু হরাইজন্টাল হবে, কিন্তু সেম ইন্ডাস্ট্রি হতে হবে। তারপর আবার দেখেন বলা হচ্ছে যে যদি আপনি একসাথে করেন, মানে একসাথে যদি অনেক সময় এরকম হরাইজন্টাল অ্যালায়েন্স হয় তখন মার্কেটটা বড় হয়ে যায়। সিমিলার টাইপ অফ কম্পিটিটর, দুই জায়ান্ট কম্পিটিটর যখন একসাথে হয় তখন কি আপনার মার্কেটটা গ্র্যাবটা বড় হয়ে গেল না? অনেক সময় সেলটা বেড়ে যায়, এই জন্য হচ্ছে অনেক সময় হরাইজন্টাল অ্যালায়েন্স করে। এটা নর্মালি দেখবেন কি যে খুব বড় কোম্পানিগুলো হরাইজন্টাল অ্যালায়েন্সে যায় না, তারা নিজেরাই করে, কিন্তু ছোট ছোট অর্গানাইজেশনগুলো যখন দেখে যে তাদের আসলে কস্টিং কমানো দরকার তখনই তারা হরাইজন্টাল অ্যালায়েন্সে যায়, আইদার অ্যাডভার্টাইজমেন্টটা একসাথে করে, নাহলে প্রমোশন একসাথে করে, নাহলে একই প্ল্যান্টে হচ্ছে তারা প্রোডাকশনে যায়, এই টাইপ অফ জিনিসগুলো তারা করে আর কি। এরপরে একটা দেখেন ভার্টিক্যাল অ্যালায়েন্স বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যখন আপনার একই ভার্টিক্যাল চেইনের আন্ডারে আপনার কোনো কোলাবোরেশন হয়, দ্যাট মিনস হচ্ছে নট সিমিলার, আপনার সেম ইন্ডাস্ট্রির মধ্যে না, ভার্টিক্যাল চেইন, তার মানে আমাদের আসলে সাপ্লাই চেইনের চেইন পার্টিগুলো কারা কারা আছে, ডিস্ট্রিবিউটর আছে, সাপ্লায়ার আছে, তাই না? এদের সাথে যখন আপনি কোনো কোলাবোরেশনে যাবেন তখন এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালায়েন্স, তার মানে সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউশন তাদের সাথে যখন আপনি কোনো স্পেশাল এগ্রিমেন্ট করবেন আপনার বিজনেসের, তখন এটা আমরা ভার্টিক্যাল অ্যালায়েন্স বলবো। সো সাপ্লায়ার তারপর ডিস্ট্রিবিউটর তাদের সাথে আমরা অ্যাকচুয়ালি কেমন ধরনের করতে পারি, কন্ট্রাক্ট করতে পারি, বা করে এটা লাভ কি আসলে এই ভার্টিক্যাল অ্যালায়েন্সটা করে? লাভ এখানে স্যার ম্যাম ওই কস্টই কমে আসবে। আমি যখন তাদের একটা ব্র্যান্ডিং করে দিচ্ছি বললাম, তো অবশ্যই তারা সেখানে আমাকে একটা কস্ট বেনিফিট দেবে। আবার অনেক সময় থাকে না, ট্রাস্ট ইস্যুটাও তো থাকে, আপনি যখন সেম সাপ্লায়ারকে চুজ করছেন, যে আপনি একটা সাপ্লায়ার সাথে কন্ট্রাক্টে গেলেন যে আমি তোমার কাছ থেকে ছাড়া অন্য কারোর কাছ থেকে আমি প্রোডাক্ট নিব না, তখন এটা ট্রাস্ট ইস্যু থাকে না, যে দুজনের মধ্যে একটা মিউচুয়াল ট্রাস্ট গেইন হয়। আপনি অনেক বছর ধরে যখন একজনের সাথে বিজনেস করবেন তখন তো অবশ্যই সে আপনাকে ঠকাবে না, তো এই জন্য এই জিনিসটার জন্য তো অনেক সময় থাকে। আবার হয় কি যে সাপ্লায়ার বারবার শিফট করলে আপনার অনেক সময় দেখা যায় প্রোডাক্ট কোয়ালিটি, মানে সাপ্লাই কি বলবো, আপনার যে ম্যাটেরিয়াল কোয়ালিটি যদি বাই চান্স খারাপ পড়ে যায় বা অনেক সময় ডিলে যদি হয়, এই জন্য একজনের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করে রাখেন তখন দেখা যায় যে ওইটা থাকে যে আমি যত কিছু হয়ে যাক ও আমাকে দিবেই আর কি, একজনের উপর ভরসা, রাদার দেন যে আপনি 10 জায়গায় করে রাখলেন। তো অনেক সময় এই জন্য সাপ্লায়ারদের সাথে স্পেশাল কন্ট্রাক্টে যায়। এটা হচ্ছে কি কিছু ম্যাটেরিয়াল থাকে যেগুলো আসলে আপনি রিয়ারলি পান বা সবসময় পাওয়া যায় না, তো বা টাইম মতো না পেলে হয়তো প্রবলেম, ওই টাইপ অফ স্পেশাল র মেটেরিয়ালের জন্য এই ভার্টিক্যাল অ্যালায়েন্সগুলো বেশি করা হয়। বা কিছু প্রোডাক্ট থাকে না যে আপনার ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট, যে 1 ডে ও 2 ডেজের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হয়, নাহলে নষ্ট হয়ে যেতে পারে প্রোডাক্টটা, এই টাইপ অফ প্রোডাক্টের ক্ষেত্রে স্পেশালভাবে হচ্ছে আপনার এইসব ভার্টিক্যাল অ্যালায়েন্স করা হয়, যে শুধুমাত্র তার সাথে কন্ট্যাক্ট করবেন যে আমার স্পেশাল প্রোডাক্টটা উইদিন 1 ডে আর 2 ডের মধ্যে ইমার্জেন্সি বেসিসে আপনার ডিস্ট্রিবিউট করতেই হবে, তখন তার সাথে একটা স্পেশাল কন্ট্রাক্ট করা, আপনি বেশি পে করছেন তাকে, সে আপনারটা 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি দিবে, এরকম কিছু স্পেশাল কন্ট্রাক্ট থাকে আর কি। তো এই জন্য সাপ্লায়ার ডিস্ট্রিবিউটারদের সাথেও সামটাইমস অ্যালায়েন্স হয়, সেটাকে ভার্টিক্যাল অ্যালায়েন্স বলে।
দুইটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোম্পানি, দুজন একসাথে কেন হচ্ছে, আমি হয়তো আমার সাপ্লাই ডিস্ট্রিবিউটরকে ভালো মানি পে করছি, তারা আমার টার্ম অনুযায়ী আমার কাজটা করে দিচ্ছে, কিন্তু দুইটা ইন্ডিভিজুয়াল কোম্পানি নিজেদের স্বার্থের জন্য একটা এগ্রিমেন্ট করলো। এটা এমন না যে আপনি সারা জীবন তার সাথেই থাকবেন, আপনি 1 বছরের জন্য করলেন, 6 মাসের জন্য করলেন, আবার আপনি শেষ, কন্ট্রাক্ট শেষ, আপনার শেষ, আবার আপনি নতুন সাপ্লাইয়ের সাথে আপনি করতে পারেন একটা এগ্রিমেন্ট। সো এইটা হচ্ছে তাহলে আমাদের ভার্টিক্যাল অ্যালায়েন্স। তাহলে স্ট্র্যাটেজিক কুরিয়ার সার্ভিস আপনি যদি এমন হন যে আপনার তার সাথে কোনো এগ্রিমেন্ট নেই, ধরেন আমি একটা র্যান্ডম কাস্টমার, আমি একটা প্রোডাক্ট পাঠাবো, আমি গেলাম, এটা কি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হবে না। আপনার যখন কোম্পানির সাথে তার এগ্রিমেন্ট করাই আছে, অনলাইন সবগুলো কি করে, একটা স্পেসিফিক কুরিয়ার সার্ভিসের সাথে তাদের কন্ট্যাক্ট থাকে না যে তার কাছেই সবসময় দেয় প্রোডাক্ট। আবার ইমার্জেন্সি ডেলিভারির ক্ষেত্রে এক্সট্রা পে করে না, যে 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি করলে নর্মাল যদি 80 টাকা চার্জ হয়, ওরা 100 টাকা চার্জ নেয় বা 150 চার্জ নেয়, তখন তো আপনার একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, কারণ তারাও তো আপনার কাজটা মানে কী বলবো ইমার্জেন্সি বেসিসে করে দিচ্ছে, আর তার সাথে আপনার একটা কন্ট্যাক্ট করা যে আমি মান্থলি আপনাকে এত টাকা দিব ডেলিভারি বেসিসে, আর আপনি আমার প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিবেন। সো এটা কাইন্ড অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। তো আমাদের তাহলে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আমরা দেখলাম যে যখন আপনার ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনস মোর দ্যান 2 or 3 অর্গানাইজেশনস জয়েন টুগেদার ফর গেইনিং মিউচুয়াল বেনিফিট, বাট ইটস নট পার্টনারশিপ অর জয়েন্ট ভেঞ্চার। কোনো আপনার কোনো ইকুইটি থাকবে না, কোনো শেয়ার ইনভেস্টমেন্ট থাকবে না, শুধুমাত্র দুইটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন মিউচুয়াল বেনিফিটের জন্য যখন একটা স্পেশাল কন্ট্রাক্টে তারা যাবে, তখনই আমরা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বলি। সো আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তাহলে 2 রকম হয়, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। হরাইজন্টাল যখন সেম ইন্ডাস্ট্রির মধ্যে হয়, সেম ফার্মের মধ্যে আপনার হয় তখন, আর ভার্টিক্যাল হচ্ছে যখন সাপ্লাই চেনের আন্ডারে হয়, তখন হচ্ছে আমাদের ভার্টিক্যাল। দ্যাট মিনস আমার ডিস্ট্রিবিউটরের সাথে বা সাপ্লাইয়ের সাথে যখন আমি কোনো এগ্রিমেন্ট করছি। সো এটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে আপনার হরাইজন্টাল সাপ্লায়ার, ভার্টিক্যাল সাপ্লায়ার একটা আছে যেটা আমরা বললাম, আর একটা দেখেন সাপ্লায়ার কাস্টমার অ্যালায়েন্স আছে, একটা সাপ্লায়ার কাস্টমার অ্যালায়েন্স। এটা খুব কম হয়, এটা হচ্ছে আপনার যখন সিঙ্গেল সাপ্লায়ার একজন সিঙ্গেল কনজিউমারের সাথে যখন কোনো বা কাস্টমারের সাথে যখন অ্যালায়েন্স হয়। এটা কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে বলেন তো? সিঙ্গেল কাস্টমার অ্যান্ড সিঙ্গেল সাপ্লায়ার, এই জিনিসটা খুব রেয়ার আর কি কাস্টমাইজ প্রোডাক্টের ক্ষেত্রে, রাইট? যে আপনার ওই প্রোডাক্টটা হয়তো সে ছাড়া কেউ বানায় না, হ্যান্ডমেড কোনো প্রোডাক্ট, তার সাথে সিঙ্গেল 1-to-1 কাস্টমারেরই ডিল হয় যে আমি ধর আমার নাম লেখা একটা আমি প্রোডাক্ট চাই, আমার নাম লেখা একটা ব্রেসলেট আমি চাই বা জুয়েলারি চাই। সো তখন আমি যখন তাকে অর্ডার করবো, এটা তো আমার জন্য স্পেশালি বানানো, তা আমাকে স্পেশাল প্রিমিয়াম চার্জ দিব, সে আমাকে আমার জন্য স্পেশাল কাস্টমাইজ প্রোডাক্ট দিবে, তখন এটা হচ্ছে সাপ্লায়ার কাস্টমার অ্যালায়েন্স বলা হয়। এগুলো মানে ছোট ছোট বিজনেসের ক্ষেত্রে হয়, খুব বড় বিজনেসে এরকম হয় না। আবার হয় কি যে কিছু কিছু থাকে, যেমন মোবাইলের ক্ষেত্রে হয়, মোটরোলা করেছিল না এরকম দুবাইয়ের শেখদের জন্য গোল্ড অ্যান্ড ডায়মন্ড বসানো মোবাইল, আরেকটা ছিল ভয়েস কন্ট্রোল মোবাইল, কিন্তু ওরাই ফার্স্ট আনে বিজনেসম্যানদের জন্য, যারা খুব সিক্রেসি মেনটেন করে, মোবাইলে মেল টেল চেক করে, তাদের সিক্রেসির জন্য তাদের ভয়েস কন্ট্রোল মোবাইল। সো এগুলো কিন্তু সবার জন্য বানাতো না, এটা কিন্তু কাস্টম মেড ছিল। সো এগুলো কিন্তু সিঙ্গেল আপনার যে সাপ্লায়ার সিঙ্গেল অ্যালায়েন্সের মধ্যে পড়ে, একজন সিঙ্গেল কনজিউমার থাকে, একজন সিঙ্গেল সাপ্লায়ার থাকে, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় মিউচুয়াল বেনিফিট, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমাকে অন ডিমান্ডে আমার চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা বানিয়ে দিবা। ওটা তো সিঙ্গেল না, ওরা তো বাল্ক অ্যামাউন্টে নিচ্ছে, দুইটা কোম্পানির মধ্যে হচ্ছে, এখানে হচ্ছে একজনই কনজিউমার থাকবে, একজনই সাপ্লায়ার থাকবে, মানে শুধুমাত্র আমার জন্য স্পেসিফিকলি তুমি করে দিচ্ছ, নট হচ্ছে বাল্ক অ্যামাউন্টে না আর কি, ওই প্রোডাক্টটা শুধুমাত্র স্পেসিফিকলি আমার জন্য, হ্যাঁ সিঙ্গেল কাস্টমারের জন্য করা। আচ্ছা, এখানে দেখেন হরাইজন্টাল যে সাপ্লায়াররা যারা আছে বা হরাইজন্টাল অ্যালায়েন্স, তাদের এখানে বলা হচ্ছে যে একটা এক্সাম্পল, ডেল আর হচ্ছে মাইক্রোসফটের মধ্যে যে কোলাবোরেশনটা হয়েছিল সেটাকে বলা হয় হচ্ছে হরাইজন্টাল। এখন আমাকে বলেন তো, ডেল আর মাইক্রোসফট দুইটা কি সেম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে নাকি না? ইন্ডাস্ট্রি সেম, বাট প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট। বাট সেম ইন্ডাস্ট্রি। এখন আমাকে বলেন, একটা হচ্ছে সাবস্টিটিউট, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, রাইট? এখন হরাইজন্টালের মধ্যে কি সাবস্টিটিউট পড়ে নাকি কমপ্লিমেন্টারি পড়ে, কোনটা? একটা তো হচ্ছে কমপ্লিমেন্টারি, যে আমি এটা ছাড়া একটা চলতে পারবো না, তাই না? সাবস্টিটিউট মানে হচ্ছে অপশনাল, আমি অপশন আছে। এখন আমি বললাম যে হরাইজন্টাল অ্যালায়েন্স তাদের মধ্যেই হয় যখন একটা সিমিলার সেম ইন্ডাস্ট্রিতে সিমিলার ফার্মের মধ্যে হয়, তাহলে এটা কি কমপ্লিমেন্টারি হয় না কাইন্ড অফ?
আপনার একটা প্রোডাক্ট তো আরেকটা ছাড়া চলতে পারছে না, সো আপনার কিন্তু ওইটা কি সেম ইন্ডাস্ট্রি, মানে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, নট সেম প্রোডাক্ট বাট ইন্ডাস্ট্রি কিন্তু সেমই। ডেল হচ্ছে আপনার কম্পিউটার হার্ডওয়্যার সেল করে, মাইক্রোসফট হচ্ছে সফটওয়্যার সেল করে, কিন্তু এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, সিঙ্গেল কিন্তু ইউজ করা পসিবল না, তার মানে দে নিড ইচ আদার, একই টাইপ অফ জিনিস কিন্তু। এই জন্য হচ্ছে এটাকে হরাইজন্টাল সাপ্লায়ার বা অ্যালায়েন্স আমরা বলতে পারি। মাইক্রোসফটের ডেল দরকার, তার মানে ওটা সেম ইন্ডাস্ট্রি, টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, বাট নট দ্য সেম প্রোডাক্ট, সিমিলার প্রোডাক্ট, মানে কমপ্লিমেন্টারি, একটাকে ছাড়া একটা চলতে পারবে না। তো এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের হরাইজন্টাল অ্যালায়েন্সের আন্ডারে পড়বে, এটা মাথায় রাখবেন। যখন প্রোডাক্টটার নেচার কমপ্লিমেন্টারি হয়, যে একটা ছাড়া একটা চলতে পারে না, তখন তারা এরকম ডিলিংয়ে যায় আর কি, এইসব ডিলে যায় যে আমিও আমার কম্পিউটার তাহলে তোমার সফটওয়্যারই থাকবে, আর তুমি অন্য কোনো সফটওয়্যার তাহলে অন্য কোনো কম্পিউটারে দিবা না আর কি, সবার প্রথমে আমাকেই দিবা। তো এই টাইপ অফ কন্ট্রাক্টে হচ্ছে তারা যায় হরাইজন্টাল অ্যালায়েন্সে। এরপরে দেখেন ভার্টিক্যাল অ্যালায়েন্সের একটা বলা হচ্ছে যে আপনার যখন ট্রান্সপোর্টেশনের কথা আসে, তখন হচ্ছে আমরা তার মানে ভার্টিক্যাল অ্যালায়েন্সটা আমরা ধরতে পারি। আমরা যেহেতু বললাম সাপ্লায়ার ডিস্ট্রিবিউটরের সাথে জড়িত, তার মানে কি আমার ট্রান্সপোর্টেশন মোডটাও এটার সাথে রিলেটেড হয়ে যায় না? এটা কি বাই ওশান যাবে, নাকি হচ্ছে ফ্লাইটে যাবে, নাকি বাসে যাবে, নাকি ট্রাকে যাবে? তার মানে এই সব যে ট্রান্সপোর্টেশন রিলেটেড ইস্যুগুলো, এগুলো কিন্তু আমাদের ভার্টিক্যাল অ্যালায়েন্সের আন্ডারে পড়ে। যে মোড অফ ট্রান্সপোর্টেশন কী হবে, তাদের সাথে যে কন্ট্রাক্টটা, এটা কিন্তু কাইন্ড অফ আমাদের ভার্টিক্যাল অ্যালায়েন্সের আন্ডারে পড়ে। তাহলে এই জিনিসগুলো একটু নোট রাখেন যে আমাদের আসলে হরাইজন্টাল অ্যালায়েন্সে কারা কোনগুলো যাচ্ছে, ভার্টিক্যাল অ্যালায়েন্সের আন্ডারে আমাদের কোনগুলো পড়ছে। আচ্ছা, এরপর আমাকে বলেন তো, এখন তো আপনাদের বলতে পারার কথা যে তাহলে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের বেনিফিটগুলো কী কী? কস্টিং কমে আসে, তারপর উভয়ের আপনার যে বিজনেস কনসেপ্ট এক জায়গায় কস্টিং অনেক সময় কমে আসে যদি আপনি একই সাথে, যে যেমন প্রোডাকশনে যদি যান, আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা এক জায়গা থেকে হয়, বা আপনি যদি প্রমোশনটা একসাথে করছেন, তাহলে অনেক সময় কস্টিং কমে আসে। এছাড়াও ওয়েস্টেজ কমে না? যদি কস্ট কমে, আপনার যদি প্রোডাকশনের কথা চিন্তা করেন, তাহলে আপনার ওয়েস্টেজও কমে আসছে না, আপনার লেবার কস্ট কম লাগছে। আর কি কি আছে? ডিস্ট্রিবিউশন চ্যানেলটা স্মুথ হবে। ডিস্ট্রিবিউশন ওভারঅল স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের বেনিফিট কিন্তু বলছি। সো ভার্টিক্যাল হরাইজন্টাল দুইটাই কিন্তু এখানে পড়ে, দুইটাই কিন্তু পড়ে। তার মানে কি, আমার যদি আমি ভার্টিক্যাল অ্যালায়েন্স করি, তাহলে কি আমার ডিস্ট্রিবিউশনটা আমার জন্য ইজি হয়ে যাচ্ছে না যদি আমি ভার্টিক্যাল অ্যালায়েন্স করি? এছাড়া আর কি কি হতে পারে? আমি যখন কোনো নতুন মার্কেটে এন্টার করবো, এটা আমার জন্য ইজি হয়ে যায় না? থ্রেটটা কমে যায় না? আমি দেশের বাইরে বিজনেস করতে যাচ্ছি, আমি দেশের বাইরে আমার জুস সেল করব, প্রোডাক্টটা নিব, কিন্তু আমি এখন বুঝতে পারছি না যে আমার মার্কেট অডিয়েন্স কারা, মানে আমাকে টার্গেট কাস্টমার কারা হবে, কত দামে সেল করব, বা মার্কেট আমি যে যাব ওইখানে কি আমি কি ওইটা পাঠাবো, আমি কি এক্সপোর্ট করব, নাকি ওইখানে আমি প্ল্যানটা বানাবো? এখন আমি প্ল্যান্ট বানালাম, অনেক টাকা খরচ করে আমার প্রোডাক্ট চললো না। সো আমি হোয়াট ইফ যে আমি ওদেরই আরেকটা জুস কোম্পানির সাথে অ্যালাইন করলাম যে তুমি আমারটা ফ্রি দাও, মানে তুমি আমারটা 60% প্রাইসে কিনে নাও, তুমি তোমারটার সাথে আমারটা ফ্রি দাও। আমি না হয় একটু লসে গেলাম, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে আমার প্রোডাক্ট চলে কতটুকু, প্রোডাক্টের ডিমান্ড কেমন। সো এইভাবে করে করতে পারি না? সো একটা নতুন মার্কেটে যখন আপনি যাবেন, তখন কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আপনি করতে পারেন। করলে তখন আপনার রিস্কটা অনেকটা কমে যায়, মানে ইনভেস্টমেন্টটা তো দরকার হয় না, আরেকজনের উপর ডিপেন্ড করে আপনি করছেন। সো এই জিনিসগুলো কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে হয়। আর কি কি হতে পারে? যদি কমপ্লিমেন্টারি প্রোডাক্ট হয়, তখন কি ইয়া হয়, সুবিধা কি হয়, বেনিফিট? কমপ্লিমেন্টারি প্রোডাক্টের যদি আপনি এরকম ইয়া করেন, প্যাকেজ করেন, যেমন যে ডেল আর মাইক্রোসফট করলো, যদি আপনার অ্যালায়েন্স করেন, তখন আপনাদের সুবিধাটা কি হয়? তখন আপনি যেহেতু প্যাকেজে ছাড়ছেন, তাহলে দুজনের বেনিফিট না? মানে যে একটা প্রোডাক্ট কিনবে, তার মানে সে দুইটাই প্রোডাক্ট কিনছে। যে ডেল কম্পিউটার কিনবে, সে মাইক্রোসফটের সফটওয়্যারও কিন্তু পারচেস করছে। তার মানে কি এটা ডুয়েল হয়ে গেল না? একসাথে সেলটা হচ্ছে না? তার মানে কি কাস্টমারটা বেড়ে যাচ্ছে না? একসাথে এক হচ্ছে। এখন তার কি এটা আমাদের জন্য সুবিধা না? মানে দুইটা কোম্পানির জন্য সুবিধা। আপনি ইন্ডিভিজুয়াল যাবেন, কাস্টমার সার্ভিসটাও ভালো পায়, কাস্টমার স্যাটিসফ্যাকশনও বাড়ে, প্লাস হচ্ছে আপনাদের একইভাবে দুইটা প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে। সো অনেক সময় কমপ্লিমেন্টারি ক্ষেত্রে এইগুলো খুব ভালো কাজ করে। হ্যাঁ, আবার ভার্টিক্যাল অ্যালায়েন্সের কথা চিন্তা করলে হচ্ছে যে আপনার ডিস্ট্রিবিউটর বা সাপ্লায়ার থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি আগে থেকে কন্ট্রাক্ট করে রাখেন, অনেক সময় হয় না যে কারেন্সি চেঞ্জের কারণে প্রাইস আপ ডাউন করে, বাট আপনি যদি একটা স্পেসিফিক প্রাইসে আপনি অলরেডি কন্ট্রাক্ট করে রাখেন, তাহলে সে কিন্তু আপনাকে ওই প্রাইসেই দিতে বাধ্য। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটা থাকে না যে আমার হঠাৎ করে ম্যাটেরিয়ালের কস্ট বেড়ে যাবে, কারণ আপনার ম্যাটেরিয়ালের কস্ট বাড়লে কিন্তু আপনার প্রোডাক্টের কস্টও বাড়বে।
সো এই টাইপ অফ অনেক ধরনের সুবিধা থাকে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে, এই জন্যই আসলে সাপ্লাই চেনে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা অনেকেই করে, স্পেশালি এখন অনেক বেশি পপুলার হয়ে গেছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। কারণ আপনি একা তো নিজে সব পারবেন না, ইনভেস্টমেন্টটা আপনার অনেক থাকে না। দেখবেন যে আপনারা যারা প্যাকেটগুলো করে না প্যাকেজিংয়ের, যে ওই একই প্লাস্টিক বোতল কিন্তু মানে একই বিভিন্ন শেপের প্লাস্টিকের বোতল একই জায়গা থেকে বানিয়ে হচ্ছে আপনাকে বোতলগুলো দিয়ে দিবে, আপনি শুধু আপনার কোম্পানিতে নিয়ে যে সিলটা দিয়ে দিবেন বোতলে, র্যাপারগুলো আপনি লাগাবেন। কিন্তু এইরকম কিন্তু হয়, তো এরা কি করে, এটা কিন্তু এক ধরনের আপনার অ্যালায়েন্সের মধ্যে পড়ে না, তারা কিন্তু বিভিন্ন পার্টি থেকে নিচ্ছে, অর্ডারটা নিয়ে কাজটা করে। তার মানে কি এটা একটা মিউচুয়াল বেনিফিট না যে তুমি আমার কাজটা করে দাও, আমি তোমাকে সেই হিসেবে একটা মানি দিয়ে দিচ্ছি। এখন আমাকে বলেন তো, এই যে আমি যে জুসের কথা বললাম, যে ক্যান জুস আর হচ্ছে আপনার এই যে বটল প্লাস্টিক, এটা কি হরাইজন্টাল অ্যালায়েন্সের মধ্যে পড়বে নাকি ভার্টিক্যাল অ্যালায়েন্সের মধ্যে পড়বে? বলেন এখন, জুসের বটল আর হচ্ছে জুস, এই কোম্পানি যদি জুসের বটলের কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট করে, তখন এটা কোন ধরনের কন্ট্রাক্ট, এটা কি হরাইজন্টালে পড়বে নাকি হচ্ছে আপনার ভার্টিক্যালে? কিভাবে লজিক দেখান, কেন ভার্টিক্যাল বলেন, কেন হরাইজন্টাল বলেন? কমপ্লিমেন্টারি প্রোডাক্ট হিসেবে যদি ধরা হয় তাহলে এটা হরাইজন্টালি করতেছে। আপনি তো জুসটা প্যাকেট ছাড়া সেল করতে পারছেন না, আপনি পলিথিনে সেল করবেন, আপনার বটলটাকে লাস্ট না, মানে এটা কি এটা জুসেরই পার্ট না, মানে ওটা তো আপনি সিঙ্গেল সেল করতে পারবেন না, এমন না যে হাতে হাতে সেল করে দিবেন, তার মানে ওই দুইটা কিন্তু একটাই, তাই না? ওইটা ছাড়া এটা হবে না, তার মানে এটা হরাইজন্টাল আন্ডারেই পড়বে। আপনি যখন এরকম চিন্তা করবেন তখন দেখবেন যে আসলে আমার প্রোডাক্টটা কোনটার সাথে যায়, এটা কি আমার সাপ্লাই চেনের সাথে যাচ্ছে, মানে প্রোডাক্টটা বানানোর আগে পরে যাচ্ছে, নাকি হচ্ছে আমার প্রোডাক্টটা ওইটার সাথে ছাড়া যাবে না, মানে দুইটা একসাথে দিতে হবে, না হলে হবে না, এরকম কোনো কিছু যদি হয়। আপনি বলতে পারতেন যে পলি ব্যাগটা ওটা হবে না, কেন হবে না? কারণ আপনি ওই যে ব্যাগে দিচ্ছেন, জুস কেনার পর যে পলি ব্যাগটাতে দিচ্ছেন, ওটা আপনি হাতে দিলেও পারেন, সো এটা কিন্তু ডিরেক্টলি কোনোভাবে রিলেটেড না, সো ওইটা কিন্তু হরাইজন্টাল কোনো কিছুর মধ্যে পড়ে না। সো এইটা হরাইজন্টাল কোনগুলো হবে, যেগুলো প্রোডাক্টের সাথে ডিরেক্টলি রিলেটেড থাকবে, যেটা ছাড়া আপনি চলতে পারবেন না, একটা ছাড়া একটা চলতে পারে না। সো এটা ক্লিয়ার, অবজেক্টিভে আসলে কিন্তু পরে মিলাই ফেলেন না, হ্যাঁ একজন হরাইজন্টাল একজন ভার্টিক্যাল সব মিক্স করে ফেলবেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এগুলো অনেক বেশি চলে, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার সব একসাথে করে না, যে বাটনটা এক জায়গা থেকে আনে, জিপারটা এক জায়গা থেকে আনে, শার্ট বানাচ্ছে এক জায়গায়, প্যান্ট বানাচ্ছে এক জায়গায়, তো এটার দেখা যাচ্ছে যে ব্যাকওয়ার্ড অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে কিন্তু এই গার্মেন্টসের জন্য, ছোট ছোট অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আচ্ছা, আমাদের হচ্ছে এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের আপনার আমরা তো দুই ধরনের টাইপ বললাম, যে টাইপ হচ্ছে দুই ধরনের, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের আবার কয়েকটা দেখেন ক্যাটাগরি আছে, মানে এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের আন্ডারেই পার্টনারশিপের কয়েকটা ক্যাটাগরি আছে। সো কিছু কিছু আপনারা জানেন, কিছু কিছু হচ্ছে নতুন। আজকে সবগুলো নিয়ে আলোচনা করব না, 3-4টা নিয়ে আজকে আলোচনা করি, অনেকগুলো আছে প্রায় 20টার মতো, ঠিক আছে? সো ফার্স্টটা দেখেন বলা হচ্ছে হায়ারার্কিক্যাল রিলেশনস। এটা দেখে কি মনে হচ্ছে, মানে শুনে ওয়ার্ডটা? এটা নর্মালি হচ্ছে কি হায়ারার্কিক্যাল রিলেশনগুলো হচ্ছে অ্যাকুইজিশন আর মার্জারগুলোকে বলে, মানে যখন কোনো কোম্পানি অ্যাকুইজিশন বা মার্জারের মতো কোনো কন্ট্রাক্ট করে তখন ওটাকে হায়ারার্কিক্যাল রিলেশন বলে। মানে অ্যাকুইজিশন আপনার মার্জার তো হচ্ছে যে দুইটা কোম্পানি 50-50 ইকুইটি শেয়ার করতে পারে, বা হচ্ছে আপনার অ্যাসেট ইনভেস্টমেন্ট শেয়ার করে আপনারা একটা মার্জ করলো, দুইটা কোম্পানি একসাথে অপারেশন করবে, মানে দুজনেরই সে থাকবে, দুজন অপারেট করবে। আর অ্যাকুইজিশন হচ্ছে যখন একটা কোম্পানিকে পুরোপুরি কিনে নিচ্ছে। সো এই দুই ধরনের আপনার কন্ট্রাক্টগুলোকেই হচ্ছে হায়ারার্কিক্যাল রিলেশনের আন্ডারে বলা হয়। একটা হচ্ছে অ্যাকুইজিশন, যখন একটা অর্গানাইজেশন আরেকটা অর্গানাইজেশনকে সম্পূর্ণ কিনে নিচ্ছে, আর মার্জারটা হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন যখন এক হয়ে 50-50 আকারে যখন কাজ করছে, হ্যাঁ তাদের 60-40 হতে পারে, তাদের মধ্যে মিউচুয়াল কন্ট্রাক্ট, এমপ্লয়ি দুজনেরই থাকবে, দুজনের ডিসিশন মেকিংয়ের ক্ষমতা থাকবে, দুজনের অপারেশনেরই হচ্ছে একটা ডিসিশন মেকার থাকবে। কিন্তু অ্যাকুইজিশনে কিন্তু যে কিনে নিচ্ছে শুধুমাত্র তার ডিসিশন চলবে, আর কারো ডিসিশন চলে না। রবি এয়ারটেল, রবি তো অ্যাকুইজিশন করে নিয়েছে, এখন তো আর মার্জারে নাই, এটা তো কিনে নিয়েছে, সো এটা এখন অ্যাকুইজিশন হয়ে গেছে। হ্যাঁ, আপনার আগে ছিল হচ্ছে ওয়ারিদ টেলিকম, তারপর ওটাকে কিনে নিল হচ্ছে আমাদের রবি, এখন রবি বলি যে এয়ারটেল, এখন হচ্ছে এটা পুরাই। আর রবি আর হচ্ছে এয়ারটেল যেটা
এতদিন পর্যন্ত আমি জানতাম মার্জারে ছিল, রিসেন্টলি শুনলাম যে তারা প্রবাবলি অ্যাকুইজিশনে চলে গেছে। সেম কোম্পানি এখন, মানে দুইটার ব্র্যান্ড ভিন্ন বাট সেম, মানে ইউনিলিভারের যেমন অনেকগুলো প্রোডাক্ট না, ওইটাই একই কোম্পানি বাট চালাচ্ছে দুইটা আর কি, ব্র্যান্ডটা ভিন্ন বাট হচ্ছে কোম্পানি মাদার অর্গানাইজেশন হচ্ছে একটাই ওদের এখন। এখানে যেমন দেখেন মাইক্রোসফট আর হচ্ছে লিঙ্কডিন, মাইক্রোসফট যেমন লিঙ্কডিনকে কিনে নিয়েছে আপনার দেখেন পার শেয়ার কত করে, $196 করে, 26 বিলিয়নে হচ্ছে তাদের ডিল। লিঙ্কডিনকে কিনে নিয়েছে মাইক্রোসফট এখন। লিঙ্কডিন ওপেন করলেই দেখবেন মাইক্রোসফটের লোগো আসে না, মাইক্রোসফটের অ্যাড দেয় এগুলা, কারণ হচ্ছে মাইক্রোসফট কিনে নিয়েছে। তো এই অ্যাকুইজিশন মার্জার এই টাইপ অফ সব কন্ট্রাক্টকে আমরা হরাইজন্টাল রিলেশনশিপের আন্ডারে ফেলবো। এরপর একটা দেখেন জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার এটা মনে হয় আপনারা সবাই জানেন, এটা অহরহ হয় যখন আপনার দুইটা বা হচ্ছে দুই বা তার চেয়ে বেশি অর্গানাইজেশন আপনার মিলে যখন একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করে, তখন আমরা ওটাকে জয়েন্ট ভেঞ্চার বলি। সো এখানে দেখেন জয়েন্ট ভেঞ্চারের ইয়াগুলা কী হয়, নর্মালি আমাদের অ্যাকুইজিশন আর মার্জারে কী হয়, অ্যাকুইজিশন তো কিনে নেয়, আর মার্জারে হচ্ছে 50-50 বা 40-60 দুজনের শেয়ার থাকে। এখন জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে কিন্তু এই পুরো বিজনেসে আসার আগে সব রুলসগুলো ডিভাইডেড থাকে, মানে আমি আর একটা কোম্পানি যখন জয়েন্টে আসলাম তখন আমার শেয়ার কতটুকু থাকবে, ইকুইটি কত থাকবে, আমি লস কতটুকু বেয়ার করব, প্রফিট কতটুকু বেয়ার করব, আমার ডিসিশন মেকিং পাওয়ার কতটুকু থাকবে, এই সবগুলো হচ্ছে একবার স্পেসিফিকলি লেখা থাকে জয়েন্ট ভেঞ্চারে। দুইজনের আন্ডারে এইটা হয়। এখন অনেক সময় হয়, ম্যাক্সিমামই হচ্ছে জায়েন্ট দুইটা অর্গানাইজেশনই করে, আপনি যত অর্গানাইজেশন বাড়াবেন ততই হচ্ছে ম্যাচ হয়, এই জন্য দুইটার বেশি দেখবেন না যে কোথাও জয়েন্ট ভেঞ্চার অ্যাকচুয়ালি হয়। আচ্ছা, তাদের নিজেদের আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য 25 থেকে 75 বেশি ব্যয় করতে হয়। আচ্ছা দেখেন জয়েন্ট ভেঞ্চারের এখানে একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ফোর্ড অ্যান্ড হচ্ছে টয়োটা। ফোর্ড কী করেছিল যে তারা হচ্ছে দুজন মিলে একটা হাইব্রিড ট্রাক আনতে চেয়েছিল, যে আমরা হাইব্রিড ট্রাক নামাবো। দুজন কিন্তু ইন্ডিভিজুয়াল বিজনেস, দেখেন জয়েন্ট ভেঞ্চার কিন্তু এমনও হতে পারে যে আপনাদের দুইটা ইন্ডিভিজুয়াল বিজনেস থাকবে, শুধুমাত্র একটা প্রোডাক্ট আপনারা একসাথে নামাবেন। সো সেই হিসেবে আপনারা ওই প্রোডাক্টের জন্য আলাদা একটা কোম্পানি ক্রিয়েট করেছেন, কিন্তু আপনাদের কিন্তু আলাদা আইডেন্টিটি স্টিল আছে। ফোর্ড অ্যান্ড টয়োটা দুইটাই কিন্তু ইন্ডিভিজুয়াল কোম্পানি না, কিন্তু তাদের কিন্তু একসাথে একটা জয়েন্ট ভেঞ্চার আছে শুধুমাত্র হাইব্রিড ট্রাকের জন্য। সো এটাও কিন্তু আমরা জয়েন্ট ভেঞ্চারের আন্ডারে ফেলতে পারি, কিন্তু মার্জার কিন্তু এরকম হবে না। মার্জার কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়াল থাকবে, আবার আপনারা মিলে আরেকটা করবেন, এটা কিন্তু হবে না। মার্জার মানে হচ্ছে দুজন একসাথে করে ফেলেছেন, সো সব ডিসিশন একসাথে হবে, কোনো থার্ড কোম্পানি কিন্তু হবে না। বাট জয়েন্ট ভেঞ্চারে কিন্তু থার্ড কোম্পানি হয় দুজন মিলে। সো এই জন্য এক্সাম্পলটা দেওয়া। দেখেন ফোর্ড আর টয়োটা মিলে হচ্ছে হাইব্রিড ট্রাকের জন্য তারা একটা প্ল্যান করে। কেন করে? টয়োটা হচ্ছে তাদের টেকনোলজি দিবে, আর ফোর্ড কি দিবে? তাদের মার্কেট লিডারশিপ। ফোর্ড হচ্ছে মার্কেটে অনেক ভালো চলে, 2011-এ তাদের প্ল্যান ছিল যে আমাদের যেহেতু মার্কেট শেয়ারটা অনেক বেশি আর আমাদের সবাই চিনে, সো আমরা হচ্ছে আমাদের পপুলারিটি ব্র্যান্ড দিয়ে আমি লিড দিব, আর তুমি হচ্ছে আমাকে তোমার টেকনোলজি দিবা, দুইটা মিলে আমরা হাইব্রিড ট্রাক নামাবো। সো এটা ছিল তাদের জয়েন্ট ভেঞ্চার, দুইটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন বাট একটা থার্ড বিজনেস পারপাসে শুধুমাত্র হাইব্রিড ট্রাকের জন্য তারা কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার করলো, একটা আলাদা এগ্রিমেন্ট। এরপরে দেখেন আরেকটা আছে ইকুইটি ইনভেস্টমেন্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ইকুইটি ইনভেস্টমেন্ট মানে স্টক বা হচ্ছে শেয়ার কেনা। তো আপনি যত পার্সেন্ট স্টক বা হচ্ছে শেয়ার পারচেস করবেন আপনি ততটুকু মালিক হবেন। এখন আপনার ডিসিশন মেকিং পাওয়ার ততটুকুই থাকবে। এখন অনেক শেয়ার থাকে যে শেয়ারে হচ্ছে আপনার বলাই থাকে যে আপনি শেয়ারগুলো কিনলে কোনো ডিসিশন মেকিং পাওয়ার আপনার থাকবে না, আবার কিছু শেয়ার থাকে যে ওই শেয়ার নিলে আপনার ভ্যালু কম বাট ডিসিশন মেকিং পাওয়ারটা থাকবে। এখন ওটা ডিপেন্ড করে যে পারচেস করে সেইভাবে করে। আচ্ছা, আর একটা দেখেন কোঅপারেটিভস। কোঅপারেটিভটার ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? কোঅপারেটিভ আমরা বলি না যে দ্যাট মিনস হচ্ছে কাইন্ড অফ, এটা হচ্ছে যে আপনার যখন কোঅপারেটিভ অর্গানাইজেশনগুলো ছোটো ছোটো কিছু অর্গানাইজেশন মিলে যখন তারা নিজেদের মানে গ্রোথের জন্য তারা হচ্ছে একটা আসে আর আপনার একটা অ্যালাইনমেন্ট আসে। নর্মালি হচ্ছে যে ফান্ড কালেক্টর যেটা বলেন, ইনভেস্টমেন্ট কম থাকে, সো ফান্ড কালেক্টের জন্য, বা মার্কেটটা হচ্ছে আপনার তারা চাচ্ছে যে ভালোভাবে গ্র্যাব করার জন্য বা কাস্টমার সার্কেলটা বাড়ানোর জন্য, এই জন্য হচ্ছে কোঅপারেটিভ অর্গানাইজেশনগুলো কাজ করে। এগুলো নর্মালি যে ইন্স্যুরেন্স অর্গানাইজেশনগুলো হচ্ছে এর মধ্যে বেশি হয়, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে বা ফাইন্যান্স অর্গানাইজেশন আছে কিছু যারা কোঅপারেটিভ বিজনেসগুলো বেশি করে। ছোটো ছোটো একটা ফাইন্যান্স কোম্পানি মিলে ইনভেস্ট করে হচ্ছে বিজনেসে ইনভেস্ট করে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্সগুলো যেগুলো হয় এগুলো হচ্ছে কোঅপারেটিভসের আন্ডারে পড়ে।
দেখবেন যে ইন্স্যুরেন্স কোম্পানির অনেকগুলো ছোট ছোট হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি মিলে বড় একটা কোম্পানির ইন্স্যুরেন্স কভার করে, ক্লেম কভার করে না, মানে একটা বড় অর্গানাইজেশন কিন্তু একটা কোম্পানি কখনো ইন্স্যুরেন্স কভারেজ দেয় না, 3-4টা ইন্স্যুরেন্স কোম্পানি মিলে কিন্তু একটা কভারেজ দেয়। কেন? কারণ লসটা কিন্তু একা একটা কোম্পানি কখনো বেয়ার করতে পারবে না। সো 3-4টা অর্গানাইজেশন মিলে হচ্ছে কোনো ক্ষতি হলে লস বেয়ার করবে। সো এইগুলো কিন্তু কোঅপারেটিভের আন্ডারে পড়ে। বাংলাদেশে আর এরকম কোন কোঅপারেটিভ কোম্পানি আছে কেউ জানেন? আমি বাংলাদেশে খোঁজ করলাম, বাট আমি বাংলাদেশে স্পেসিফিক কোনো নাম পাইনি যে স্পেসিফিক হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি কোঅপারেটিভ ব্যাংক আছে। তাদের উদ্দেশ্যও কিন্তু সেমই, সেম উদ্দেশ্য নিয়ে কাজ করে বাংলাদেশে এখন যে কোঅপারেটিভ ব্যাংক আছে। তাহলে আমাদের মোটামুটি কোঅপারেটিভটা ক্লিয়ার। যখন হচ্ছে কয়েকটা স্মল অর্গানাইজেশন, এটা ফাইন্যান্স হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, বা এখন যেটা ব্যাংক বললো যে তারা নিজেদের প্রফিট ইনক্রিজের জন্য বা হচ্ছে ফান্ড কালেকশনের জন্য, মার্কেটটা বড় করার জন্য, বা কাস্টমার গ্রুপটাকে ভালোভাবে গ্র্যাব করার জন্য তারা যখন কয়েকজন মিলে একটা অর্গানাইজেশন, ছোট একটা মিউচুয়াল আর বেনিফিটাল অর্গানাইজেশন আপনারা ক্রিয়েট করে, তখন আমরা ওটাকে কোঅপারেটিভ বলি। মানে আমি তোমাকে হেল্প করছি, তুমি আমাকে হেল্প করো, কোঅপারেশন টাইপের অর্গানাইজেশন, কোঅপারেটিভস। এরপর একটা দেখেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিয়াশন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আমাদের বাংলাদেশে এরকম কোনোটা আছে কনসোর্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের? আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য স্পেসিফিকলি একটা অর্গানাইজেশন, ধরেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমি আমার একটা নতুন প্রোডাক্ট আনবো, সো আমি যদি ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওদের অর্গানাইজেশনকে আমি প্রপোজালটা দেই, তারা যদি মনে করে যে আমার আসলে প্রোডাক্টটা বা আমার যে মার্কেট প্ল্যানটা সেটা অ্যাকচুয়ালি পসিবল, মানে এটার মধ্যে আছে, ফিজিবিলিটি আছে, তাহলে তারা হচ্ছে আমাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ফান্ড দিবে আর কি। বা আমার যদি সায়েন্টিস্ট দরকার হয় যে এই ফিল্ডে আমার সায়েন্টিস্ট নেই, বাট আই হ্যাভ দ্য প্ল্যান, আই নিড পিপল, তখন আমাকে হিউম্যান রিসোর্স দিবে। সো এটা হচ্ছে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কনসিডারটা বলে। এটা কি বাংলাদেশে আছে? জাইকা যেই দেয়, জাইকা তাদের ম্যান পাওয়ার দেয়, টেকনোলজি দেয়, টাকা দেয়, এগুলো কি করে না রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট? এটা কি শুধুমাত্র ওরা স্পেসিফিকলি থেকে বাংলাদেশে ডেভেলপমেন্ট এখন তো বিভিন্ন অর্গানাইজেশন জাইকা আছে, এরা তো আপনার টেকনোলজি দেয়, এরা টাকাও দেয়। ইন্ডিয়া যে লোনটা দিল তাদের আপনার টাকাও দিচ্ছে এবং টাকার সমপরিমাণ তারা কাইন্ড অফ, ওরা কি শুধুমাত্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্যই দেয় নাকি অন্য অন্য পারপাসেও দেয়? যেমন মানে শুধু যদি এমন হয় যে রিসার্চ, অনেকে থাকে না যে আপনার ধরেন ওমেন্সদের জন্য আলাদা করে ফান্ডিং দেয় যে ওমেন বিজনেসের জন্য, এরকম না। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র স্পেসিফিকলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্যই দেয় এরকম কোনো কিছু আছে যে শুধুমাত্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্যই ফান্ড দেয়, মানে অন্য কোনো উইংয়ে না, শুধু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট? এইগুলো নর্মালি কী হয়, এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে দেয় না। মানে মোস্ট অফ দ্য কান্ট্রিতে প্রাইভেটও আছে, ইউএসএ যেমন প্রাইভেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ফান্ড দেওয়া হয়, কিন্তু গভর্নমেন্টের হচ্ছে সাপোর্ট থাকে। সো আপনি যখন গভর্নমেন্টের কাছে যাবেন, সে ফর বাংলাদেশে যদি থাকতো, জাপানে যেরকম আছে, জাপানেরটার নাম হচ্ছে আপনার MITT, যে জাপানিজ মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনি যখন আপনার কোনো প্রপোজাল নিয়ে যাবেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের, তখন হচ্ছে তাদেরকে এটা দিলে তারা আপনাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আইদার ফান্ড দিবে, অরেলস আপনার যদি কোনো প্লেস না থাকে আপনাকে প্লেস দিবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য। যদি ম্যান পাওয়ার কম থাকে তাহলে আপনাকে ম্যান পাওয়ারও দিবে। সো এই আপনার ইয়াটা হচ্ছে সাপোর্টটা জাপানের গভর্নমেন্ট দেয়। তো এটা ইউএসএতেও আছে, কানাডাতেও মোটামুটি আছে, তারা এই সাপোর্টটা দিয়ে থাকে আর কি, নতুন একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করার জন্য। জি, কিছু বলবেন? বাংলাদেশও আসছে 2-3 বছর আগে, এটা মানে স্থানীয় সরকার মন্ত্রী এটা নিয়ে। কিন্তু আমি এরকম দেখি নাই যে খুব একটা এখান থেকে যে আসলে ফান্ড পেয়েছে, এরকম কোনো কিছু আমি দেখি নাই, দেখলে দেখতাম আর কি। হ্যাঁ, থিম দিবেন, গভর্নমেন্ট ফান্ডিং দিবে, এটাই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিডারটা। হ্যাঁ, যদি মনে করে যে এটা ফিজিবল আর কি প্ল্যানটা, এই টাইপ অফ গুলোই হচ্ছে আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিডারটা বলে। এইটা হ্যাঁ, বাংলাদেশে কিন্তু তার মানে 3-4 বছর আগে শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনো হয়নি। বাট অন্য অন্য দেশে এই জিনিসটা আছে যে আপনি যদি বলেন তাহলে শুধুমাত্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আপনাকে ইনভেস্টমেন্টও দিবে, ম্যান পাওয়ার দিবে, প্লাস প্লেসও দিবে। ও আচ্ছা, আপনাদের অনেক সময় থাকে না যে আপনার হচ্ছে ল্যাব নাই, রিসার্চ ল্যাব নাই, তখন আপনি কি করবেন? আপনাকে ল্যাব ফ্যাসিলিটি দিবে। একটা ল্যাবে আপনাকে থাকে কমন গভর্নমেন্ট থাকে, ধরেন ওই লাইব্রেরির মতো, সেন্ট্রাল লাইব্রেরি থাকে না, সবাই যে পড়ে সব বুকস থাকে, ওরকম টাইপের কিছু ল্যাব থাকে, গভর্নমেন্ট ল্যাব। আপনার যখন লাগবে আপনি এই কয় মাসের জন্য আপনি ভাড়া নেবেন, আপনি নিয়ে গভর্নমেন্ট একদম লো চার্জে আপনাকে ওটা দিয়ে দিবে ওখানে কাজ করার জন্য।
এই টাইপের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিয়াটা থাকে। ইউনিভার্সিটিতে আছে ল্যাপটপ এগুলো জায়গা আমাদের ল্যাব বসাই দিয়েছে। আচ্ছা, আবার সারা বাংলাদেশে যে এখন স্কুলে ল্যাব দিয়েছে বাইরে, কম্পিউটার ল্যাবগুলো যে দিয়েছে হ্যাঁ ওটাও বাইরে আপনার অনুদানে। এগুলো তো আসলে গভর্নমেন্টে না, এগুলো হচ্ছে সবই প্রাইভেট ফান্ডিংয়ে আর কি করা সবই। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। আমি বলেছিলাম যে আমাদের অনেকগুলো আছে, নেক্সট হচ্ছে বাকিগুলো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। যতটুকু পড়ালাম ততটুকু একটু দেখে আসেন, কারণ আসলে এক একটা টার্মস এক এক রকম, তো এক একটা ডেফিনেশন এক এক রকম, কাজ এক এক রকম, অনেকগুলো যখন একসাথে পড়বেন তখন দেখা যাবে কি আপনি কনফিউজড হয়ে যাবেন। সো এগুলো একটু টার্মটা মনে রাখেন যে কোনটার আন্ডারে কোনটা, কীভাবে আপনি জিনিসটা ডিস্টিংগুইশ করবেন। হ্যাঁ, স্লাইডটা আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। ক্লাস আমি নিচে দিয়ে দিচ্ছি, বন্ধ করে দেবেন। হ্যাঁ।